This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. দেখছেন টিভি9 বাংলা, রয়েছে আমি শুভজিৎ মিত্র। ঘড়ির কাঁটা বলছে 6:58। শুরু করছি বাংলা যা ভাবে। বাংলা অনেক কিছু ভাবছে। বাংলা বোধহয় এটা ভাবছে যে রাজনীতিতে সবকিছুই সম্ভব, জানেন তো। মানে কেউ কারো চিরশত্রুও নয়, কেউ কারো চিরদিনের বন্ধুও নয়। তাই তো 1 বছর, 2 বছর, 5 বছর বা 10 বছর নয়, পাক্কা 23 বছর একটি রাজনৈতিক দলে ছিলেন একজন স্বচ্ছ ভাবমূর্তি। তার বিরুদ্ধে সেরকমভাবে বিরোধী রাজনৈতিক দলগুলো কোনো অভিযোগ করেননি। আজকে তিনি ছিলেন হয়ে গেলেন, এখন তিনি তৃণমূল কংগ্রেসের কেউ নন, বিধায়কও নন। তাপস রায়ের কথা বলছিলাম, দিনভর নজর ছিল। পিসিআরকে বলি একবার তথ্যগুলো বিগলে দেখানোর জন্য। দেখুন দিনভর যা যা দেখিয়েছি আমরা। তাপসের দলত্যাগ, 23 বছরের সম্পর্ক ছিন্ন করেছেন তাপস রায়। তৃণমূল ছেড়েছেন তাপস রায়। দুর্নীতি, সন্দেশখালী, অপমান, অসম্মান, উপেক্ষার যন্ত্রণা বলেছেন তিনি। বাড়িতে ইডি হানায় একাংশের উল্লাস, পাশে থাকেনি দল বলছেন তাপস বাবু। 52 দিন পরও মুখ্যমন্ত্রীর ফোন পায়নি, আক্ষেপের সুর তার গলাতে। আর যাই হোক, তৃণমূল কংগ্রেস আমার জন্য নয় বলেছেন তাপস রায়। দলে আমার প্রয়োজন শেষ, এখন মুক্ত পাখি বলেছেন তাপস রায়। এবার কোন পথে নেতা এখনো পর্যন্ত খোলসা করেননি তিনি। রাজনীতিতে অবসর নাকি নতুন কোন ইনিংস, এখনো পর্যন্ত কোনো কিছুই খোলসা করেননি তিনি। এ তো দেখালাম তথ্যগুলো, চট করে একবার দেখিয়ে দেই আজকে কি বলেছেন তাপস বাবু। শুনুন আলোচনা সুবিধার্থে। খুবই দুঃখের এবং কষ্টের বিষয় যে আজকে 52 দিন মাননীয় মুখ্যমন্ত্রীর ডাক পাইনি। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যখন বক্তৃতা দিলেন বিধানসভায়, আমার বাড়ি ইডি অভিযান, এটা উল্লেখ করতেই পারতেন। তিনি শেখ শাহজাহানকে ইডি টার্গেট করেছে সেটা বললেন। 40-50 জন আমাদের দলের আমাকে ভালোবাসে, এরকম তারা আমাকে বলেছে যে এর পেছনে আমার দলেরই কেউ কেউ আছে। যে কুণাল তো আমাকে যাতে আমার সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আমাকে অনুরোধ করতে এসেছিল, তখনই নাকি ওর কাছে দলের তরফ থেকে সুব্রত বক্সির শো কজ নোটিশ এসেছে। এই হচ্ছে দল। আমি কি করব না করব সেটা আমার সিদ্ধান্ত, এখন আমি ফ্রি বার্ড। আসুন আজকে নিয়ে আলোচনা করি। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন অতিথিরা, রয়েছেন স্টুডিও সৌরভপ্রিয় দত্ত বিশ্লেষক, বিজেপির তরফ থেকে রাজশ্রী লাহিড়ী, সায়ন বন্দ্যোপাধ্যায় রয়েছেন বামেদের তরফ থেকে, বাইরে থেকে আলোচনায় যোগ দিয়েছেন পিডিএস এর তরফ থেকে সমীর পুততুণ্ড এবং রয়েছেন বিশ্লেষক শুভময় মৈত্র। প্রত্যেকের কাছে যাবো, তবে তার আগে ওই যে বললাম একজন নয়, অন্তত এখানে দাঁড়িয়ে মনে করতে পারি বিগত 1-1.5 বছরে হাফ ডজন তৃণমূল কংগ্রেস নেতা বেসুরো হয়েছেন, দলের বিরুদ্ধে প্রকাশ্যে তোপ দেখেছেন। পিসিআরকে বলি একবার, পিসিআর বিগলে কুণাল বাবু ঠিক কি বলেছেন একবার চট করে শুনিয়ে দেই। আমি শৃঙ্খলাবদ্ধ কর্মী হতে রাজি, কিন্তু শৃঙ্খলাবদ্ধ তত্ত্বে বিশ্বাস করি না, কুণাল ঘোষ বলেছেন। দলকে অনুরোধ করব সাধারণ সম্পাদকের পদে ইস্তফা গ্রহণ করে আমাকে মুক্ত করুন। মুক্ত বিহঙ্গের কথা আজকে তাপসবাবু বলেছিলেন, দেখিয়েছি আমরা। আরো একজন পিসিআর ফিরহাদ হাকিম, রাজ্য মন্ত্রিসভার কার্যত নাম্বার 2, কি বলেছেন দেখাই। আমি কথা বলতে চাই না, বলতে গেলে আরেকটা বিস্ফোরণ হবে। ভেবে দেখুন একবার, উনি বলছেন আমি কথা বলতে চাই না, বলতে গেলে আরেকটা বিস্ফোরণ হবেন। অনেক সময় বলি না যে মৌনতা অনেক কিছু বলে দেয়, বোধহয় সেটাই। নেক্সট পিসিআর মদন মিত্র, কালারফুল মদন মিত্র, শোনাই একবার। মমতা মুখ ফুটে বলবেন গত 5 বছরে আমার সঙ্গে 5 মিনিট কথা বলেছেন কিনা তৃণমূল কংগ্রেসের একেবারে পুরনো দিনের সৈনিক মদন মিত্র। তার বক্তব্য ছিল মমতা মুখ ফুটে বলবেন গত 5 বছরে আমার সঙ্গে 5 মিনিট কথা বলেছেন কিনা। নেক্সট আব্দুল করিম চৌধুরী, দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসের সৈনিক এবং রাজ্যে যে প্রথম তৃণমূল কংগ্রেসের মন্ত্রিসভা গঠন হয়েছিল সম্ভবত তিনি গ্রন্থাগার মন্ত্রী ছিলেন। আব্দুল করিম চৌধুরী ইসলামপুরের, দেখি যে আমাকে তৃণমূলে নিয়ে এসেছিল সেই নেত্রী কোনো খোঁজ খবর নেন না, অর্থাৎ সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই তোপ দেখেছেন তিনি। আব্দুল করিম চৌধুরী আরো কথা বলেছিলেন যে পঞ্চায়েত নির্বাচনে তিনি প্রার্থী দেবেন, তিনি প্রার্থী চুজ করে দেবেন, যদি তাদেরকে দল বেছে না নেয় তাহলে তিনি নির্দল প্রার্থী হিসেবে তাদেরকে দাঁড় করাবেন, জিতিয়ে আনবেন। নিশ্চয়ই মনে আছে আপনাদের। যাবো একে একে, তবে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি প্রার্থী
উত্তর মালদার বিজেপি প্রার্থী খগেন মুর্মু। খগেনবাবু, শুভজিৎ রয়েছে, আপনাকে স্বাগত। খগেনবাবু, সময় যেহেতু কম, ভোটের একটা বাদ দিয়ে বেজে গেছে, সরাসরি প্রশ্ন করি, হয়তো আপনার একটু অপ্রিয় হতে পারে। আপনি তো জেতা বিধায়ক ছিলেন, মানে আপনি সেই বিধায়ক যে 11 নির্বাচনে জিতেছিলেন সিপিএমের টিকিটে, পরিবর্তনের নির্বাচনে। তারপরে পরিবর্তনের পরের যে বিধানসভা নির্বাচন 16 সেখানেও জিতেছিলেন সিপিএমের টিকিটে। তাহলে আপনি হঠাৎ করে দল কেন বদল করেছিলেন সেই সময়? মানে এটা আদর্শগত কারণে না রাজনৈতিক কারণে? না, আরও আগে 2000, আমি এখানে 2011, 2016, তার আগে হচ্ছে 2006 প্রথম আমি জিতেছিলাম। 2006, 2011, 2016 তিনবার। কিন্তু আপনি দলটা পরিবর্তন করেছিলেন কেন? হ্যাঁ বলুন। আমাকে দল তো পরিবর্তন করতে বাধ্য করেছিল যে আমরা অ্যাকচুয়ালি যে আমি যেভাবে মানুষের সেবা করি, অর্থাৎ আমি একজন যখন রাজনৈতিক কর্মী, তখন আমাকে জনসেবাটাই হচ্ছে আমার পাথেয়, জনসেবাটাই হচ্ছে আমার প্রধান কাজ। তাই জনসেবাটাই হচ্ছে যে আমি করতে করতে এই জায়গাতে আমি এসেছি। দুবার জেলা পরিষদে আমি জয়ী হয়েছিলাম, যে আমরা 1993, 1998 এই দুবার জেলা পরিষদে আমি মালদা জেলা পরিষদের প্রার্থী হই এবং সেখানে জয়লাভ করি। তারপরে 2006, 2011, 2016 তিনবার আমি বিধানসভার প্রার্থী ছিলাম এবং তিনবারই জয়ী হয়েছিলাম। এই জনসেবা করাটাই হচ্ছে সমস্ত আমাদের যারা মানে সিপিএম এর সঙ্গে কোনো আদর্শগত কোনো বিচ্যুতি হচ্ছিল সেই সময় করে, তখন তাদের। আমি যখন বিধায়ক ছিলাম 2019 সালে, যখন আমি দল বদল করছিলাম, 2019 সালে আমার হচ্ছে 12ই মার্চ আমি দল বদল করতে বাধ্য হয়েছিলাম। অর্থাৎ 2019 সালে যখন আমি যে দলে ছিলাম, সিপিআইএম দল করতাম, সেই সময় দেখেছি দলের মধ্যে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যে দলটা আসলে হচ্ছে যে পশ্চিমবাংলায় এমন একটা অবস্থা তৈরি করেছিল, তারা হচ্ছে যে নিজেরা যে এই দলকে নিজেদের যে বিশ্বাসযোগ্যতা সেটাও হারিয়ে ফেলেছিল। অর্থাৎ অন্য দলের সঙ্গে তারা একটা যেটা হচ্ছে জোট তৈরি করেছিলেন কংগ্রেসের সাথে, যে কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করে সিপিআইএম বা বামপন্থীরা পশ্চিমবাংলাতে তারা এখানে শক্তিশালী হয়েছিল। সেই দলের সঙ্গে যখন তারা একটা গঠবন্ধন করছে বা একটা জোট তৈরি করছে, এটা আমি মেনে নিতে পারিনি। বেশ, খগেনবাবু একদম ছোট করে, সময় যেহেতু কম, দ্বিতীয় প্রশ্ন এবং শেষ প্রশ্ন ছোট করে আপনার কাছে। আপনি 2019-এ নির্বাচনে দাঁড়িয়েছিলেন, আপনার প্রতিপক্ষ ছিলেন আরও একজন, যিনি কংগ্রেস ছেড়ে দল বদল করে তৃণমূল কংগ্রেসের টিকিটে দাঁড়িয়েছিলেন 19-এ, মৌসম বেনজিনুর, সিটিং এমপি। মানুষ তার ওপর আস্থা রাখেনি, আপনার ওপর আস্থা রেখেছিল। মানে এখানে দল বদল, দল বদলু, এইসব শব্দগুলো তো খাটেনি, আপনার উপর তো আস্থা রেখেছিল মানুষ। আমার প্রতি না, আমার পার্টি ভারতীয় জনতা পার্টির প্রতি মানুষ আস্থা রেখেছিলেন। আমাদের পার্টি ভারতীয় জনতা পার্টির নেতা, বিশ্ব নেতা, আমাদের জনপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি মানুষের আস্থা ছিল বলেই তাই হচ্ছে 2019 সালে এইরকম একটা জায়গাতে, যেখানে কংগ্রেসের গড়, এই জায়গা থেকে ভারতীয় জনতা পার্টির প্রার্থী জয়লাভ করেছে। বেশ, অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আমরা আলোচনা চালিয়ে নিয়ে যাই, শুভময়দা আমাদের সঙ্গে রয়েছেন, বিশ্লেষক শুভময়দার কাছে যাই। শুভময়দা, আমি জানি না মানে এইরকম কোন্দল, দেখুন আমরা তো কেউ জ্যোতিষী নই, আমরা ভবিষ্যৎটা কেউ বলতে পারি না, কিন্তু আমরা সাংবাদিক বা আপনি বিশ্লেষক, একটা চর্চা করতে পারি। এরকম তো কোন্দল আমরা দেখেছিলাম উত্তরপ্রদেশে হয়েছিল, যখন অখিলেশ এবং তার কাকার মধ্যে একটা শীতকালের মধ্যে একটা সমস্যা হয়েছিল, কিংবা আমরা দেখেছিলাম মহারাষ্ট্রে যখন শিবসেনা, মানে তখন শিবসেনা বাল ঠাকরের হাত থেকে কার হাতে যাবে, দু ভাইয়ের মধ্যে আমরা দেখেছিলাম হয়েছিল। মানে কমন বিষয় একটাই, যে ক্ষমতার যদি কেন্দ্রটা সরে যায় তখন একটা ডামাডোল তৈরি হয়। এখন কেন এই অবস্থা তৃণমূল কংগ্রেসে? দেখুন, বিভিন্ন রাজনৈতিক দলে যেটা হয়, আপনি যদি দেখেন ভারতের ইতিহাসে বামপন্থীদের মতন রেজিমেন্টেড পার্টি, সেখানেও তো বামপন্থীদের মধ্যেও সিপিআইএম, সিপিআই এই ধরনের ঘটনা ঘটেছে। এবং এইটা ভারতের তো একটা গণতান্ত্রিক পরিস্থিতি আছে, বহুদলীয় গণতন্ত্র আছে, সংসদীয় ব্যবস্থা আছে, ফলে একজন মানুষ এক দল থেকে অন্য দলে একেবারে যে যেতে পারেন না এরকম তো কোনো আইন নেই। যিনি যাচ্ছেন তার ক্ষেত্রে অবশ্যই তার যে এরকম বলা, দলের বিরুদ্ধে সমালোচনা, এটা তো একেবারেই অবাক করার মতন নয়। আমরা দেখি
দেখেছি। এটা পশ্চিমবঙ্গে আগে খুব একটা ছিল না, বিশেষ করে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দল থেকে অন্য রাজনৈতিক দলে যাওয়া, বামপন্থীদের মধ্যে থেকেও বহু মানুষ গেছেন, খগেনবাবু গেছেন যেমন, উল্টো দিকটা খুব একটা হয়নি, অর্থাৎ বামপন্থীরা অন্য কাউকে খুব একটা পাননি বা তারা নিতেও চাননি, সেটা তারা বলতে পারবেন তার কারণ। এখানে তাপসবাবুর ক্ষেত্রে যে প্রসঙ্গটা আছে যেটা খুব গুরুত্বপূর্ণ, তৃণমূল থেকে বিজেপিতে যাওয়ার ক্ষেত্রে অনেক সময় যে বক্তব্যটা উঠে আসছে বারবার করে, সেটা ওই ওয়াশিং মেশিনের যে তত্ত্ব, যে কোনো একটা ঝামেলায় পড়ে বা বিপদে পড়ে বিজেপির কাছে যেতে হচ্ছে। তাপস রায়ের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টি অন্তত সাধারণ মানুষের কাছে, আমরা যারা বিশ্লেষক হিসেবে যেটুকু বুঝি, সেটা হচ্ছে তার চরিত্রে খুব একটা দুর্নীতির দাগ কিন্তু লেগেছে। আমরা কখনো, অন্তত আমি কখনো দেখি, বিরোধীরা সেই অর্থে বলেনি কোনোদিন, কেউ বলেননি, সকলে সমর্থন করেছেন। তার বাড়িতে যখন ইডি গেছে তাকেই সমর্থন করেছেন। এই জায়গায় দাঁড়িয়ে তাপসবাবুর দল থেকে অন্য দলে এখনো যাবেন কিনা বলেননি, শোনা যাচ্ছে তিনি বিজেপিতে যেতে পারেন, কলকাতা উত্তরে প্রার্থী হতে পারেন, এগুলো তো সব আমাদের ভাবনা। কিন্তু এই প্রথম কিন্তু তৃণমূল কংগ্রেস থেকে একজন বিজেপিতে গেলেন যেখানে কেউ তার বিরুদ্ধে ব্যক্তিগতভাবে কোনো কথা বলতে পারছেন না, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়। শেষ করি, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যেমন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বলেছেন যে আগের প্রচুর দুর্নীতির মধ্যে নাকি তিনি জড়িত ছিলেন, দল ছাড়লে যে নাম না করে আজকে তোপ দেখেছেন। আসবো সমীর বাবুর কাছে একটু যাই। সমীর বাবু, আজকে দল বদল নিয়ে আলোচনা হচ্ছে, এই দল বদল কি আদর্শগত কারণে? দেখুন, আপনি বা আপনারা সেই সময় যারা বেরিয়ে গেছিলেন, সাইফুদ্দিন চৌধুরীকে এখন এক বাক্যে অনেকে ভিন্ন রাজনৈতিক মতাদর্শের তারা হয়তো স্বীকার করবেন যে এইরকম পার্লামেন্টারিয়ান ওয়েস্ট বেঙ্গলে কেন, ভারতবর্ষে খুব কম এসেছিল, কিন্তু আপনারাও দল ছেড়ে বেরিয়ে গেছিলেন সেই সময়। এটা কি আদর্শগত কারণ? আর এখন কি কারণে লোকজন দল ছাড়ে? রাজনীতির একটা গুরুত্বপূর্ণ অংশ ক্ষমতা, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, কিন্তু আমরা যে রাজনীতিতে যুক্ত আছি সেটা ক্ষমতা সর্বস্ব রাজনীতি নয়। এখন রাজনীতিটা ইদানিং বেশ কিছু বছর রাজনীতিটা হয়ে গেছে ক্ষমতা সর্বস্ব রাজনীতি। কোন দলে থাকলে এমএলএ হওয়া যাবে, থাকা যাবে, কোন দলে গেলে এমএলএ এমপি হওয়া যাবে, থাকা যাবে, এই ইকুয়েশনটা প্রধান হয়ে গেছে। আর এর সঙ্গে দুর্নীতি এত ব্যাপকভাবে এসে গেছে যে সেই সূত্র ধরে সরকার, বিশেষ করে কেন্দ্রীয় সরকার, তাদের তদন্তকারী সংস্থা কিংবা রাজ্য সরকারও কখনো কখনো কারো কারো বিরুদ্ধে লেগে যাচ্ছেন। তারা যদি কেন্দ্রীয় সরকারের বিরোধিতা করে তাহলে তার বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার লাগবে, যদি কেন্দ্রীয় শাসক দলের সঙ্গে থাকে তাহলে অন্যায় থাকলেও তার বিরুদ্ধে লাগবে না। এগুলো আমরা কখনো ভাবতে পারিনি। আমরা যে পার্টি ছেড়েছিলাম আদর্শগত কারণে এবং আদর্শর ভিত্তিতে পার্টি কর্মসূচি, সমাজ বদলের কর্মসূচি প্রয়োগ করার প্রশ্নে আমাদের যে নিজস্ব দৃষ্টিভঙ্গি ছিল, কাজ করতে করতেই একটা গুরুতর মতপার্থক্যের পরিবেশ তৈরি হলো। লাগাতারভাবে মতপার্থক্যর পরিবেশও আন্তঃপার্টি সংগ্রামের মধ্য দিয়ে কাজে আমরা ছিলাম, কিন্তু যখন বুঝলাম যে এখানে থেকে ওই কাজ করা যাবে না এবং এটার সঙ্গে মানুষের স্বার্থ যুক্ত ছিল, যেমন উন্নয়নমূলক কাজ। আমি নিজে দক্ষিণ চব্বিশ পরগনায় বিশেষভাবে, আমি তো কখনো জনপ্রতিনিধি ছিলাম না, দলীয় কাজ করতে গিয়ে কুলপি বন্দর আমরা দেখলাম পার্টি আসবো। সমীর বাবু একটু সঙ্গে থাকুন, আরেক বিশ্লেষক রয়েছেন আমাদের সঙ্গে, আসবো প্লিজ একটু সঙ্গে থাকুন, সময় কম। সৌরভদার কাছে একটু যাই। সৌরভদা, মানে এর আগে তো আমরা দেখেছিলাম কোচবিহারের যিনি সাংসদ 2009 পর্যন্ত তার বিরুদ্ধে রাজ্য সরকার সেরকম বা রাজ্যের শাসক দল সেরকম অভিযোগ করতো না, কিন্তু 2009-এর পরবর্তী সময় থেকে দেখলাম অভিযোগ। অর্জুন সিং একই কথা বলেছিলেন যখন বিজেপিতে ছিলেন, যে আমি তৃণমূলে যখন ছিলাম তখন তো অভিযোগ করা হয়নি, এখন বিভিন্ন অভিযোগ আসছে। মানে এবার কি তাহলে তাপসবাবু, যার ভাবমূর্তি নিয়ে কোনোদিন সায়নরা বা রাজশ্রী দ্বারা প্রকাশ্যে প্রশ্ন তোলেনি, এবার কি মানে তার ভাবমূর্তি নিয়ে প্রশ্ন উঠবে, তার বিরুদ্ধে কেস পেশ হবে কোনো? না, প্রথম কথা বলি যে তাপস রায়কে ব্যক্তিগতভাবে, আমি তাপস রায়ের হাত ধরে আমার রাজনীতিতে প্রবেশ, ওনার নেতৃত্বে বহু লড়াই করেছি আমরা, ওনার দলত্যাগ, ওনার ব্যক্তিগত অনেক কতগুলো বিষয়। এই দেখো, আজকালকার দিনে যে দলবদলটা হয় না, আজকালকার দিনে দলবদলটা, এটা আমার যেটা দীর্ঘদিন রাজনীতি করার সুবাদে আমার মনে হয়েছে এটা আদর্শগত থেকে ব্যক্তিগত বিষয় অনেকটা বেশি হয়ে গেছে। এখন আর আদর্শের জন্য কেউ রাজনীতি ত্যাগ করে না, সবাই ব্যক্তিগত বিষয়ের জন্য তৃণমূল কংগ্রেস থেকে অন্য দলে যাওয়া, যে কোনো দলেই, যে কোনো ধরো বিজেপি থেকে বহু কংগ্রেস থেকে বিজেপিতে আসছে,
দুদিন আগে হয়তো যে কংগ্রেস নেতাকে আমরা দেখছি বিজেপি চোর বলছে, তাকে সঙ্গে সঙ্গে আবার বিজেপিতে গেলে সে ভালো হয়ে যাচ্ছে, বা এরকম উল্টোটাও হচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, তাপস রায়ের বাড়িতে যেদিনকে ইডি গেছিল সেদিনকে শুভেন্দু অধিকারী একটা বক্তব্য তোমরা দেখাবে, বলেছিল তাপস রায় একটা চোর, তাই তার বাড়িতে শুভেন্দু অধিকারী গেছে। এবার যদি তাপস রায় বিজেপিতে যোগদান করে তাহলে কি আর তাপস রায় চোর থাকবে না? তার মানে সবটাই আমাদের এই পৃথিবীতে রাজনীতিটা এখন যে রাজনীতি সবটাই ব্যক্তিগত, কোনটাই আদর্শগত দলবদল করলাম। রাজস্বীর কাছে যাবো, তবে তার আগে সায়ন অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, যেহেতু বিজেপির একজন ছিল। রাজস্বী, আমি আসবো তোমার কাছে একটু পরে, সায়নের কাছে একটু যাই। সায়ন, এটা আলোচনা প্রসঙ্গে উঠে এলো যে বামপন্থীদের মধ্যে একটা মতাদর্শগত অমিল হয়েছে। সমীরবাবুরা বেরিয়ে গেছিলেন, সাইফুদ্দিন চৌধুরীরা বেরিয়ে গেছিলেন, পার্টি লাইন নিয়ে আলোচনা হয়েছে, সমালোচনা হয়েছে, কিন্তু এইরকম এই ডোবারম্যান, সাদা হাতি, পেঙ্গুইন এরকম প্রকাশ্যে কেউ কাউকে বলেছেন বলে বোধহয় আমরা তো ধরো কয়েক বছর ধরে সাংবাদিকতা করছি, সাংবাদিকতা মনে করতে পারবেন না, এটাও ঠিক। 2011 সালে তৃণমূল কংগ্রেসের সরকার এরাজ্যে আসবার পরে এরাজ্যের ভালোর জন্য কিছু অবদান থাকুক না থাকুক, এরাজ্যের বুকে এই ধরনের রাজনীতি, মানে এই ধরনের রাজনীতি বলতে এই দল বদলের রাজনীতি, সকালে এক দল, বিকেলে এক দল, ভোটের আগে এক দল, ভোটের পরে এক দল রাজনীতি, এটা বাংলার বুকে কখনো ছিল না। এটা পশ্চিমবাংলার বুকে নতুনভাবে ইন্ট্রোডিউস যারা করালো তারা অন্য কেউ নয়, সে দলটার নাম তৃণমূল কংগ্রেস। 1, 2 সে পথে আরও বেশি অনেক দূর হেঁটে চলে গেল বিজেপি। দেখুন, 7টার সময় নজর ছিল আমাদের ক্যামেরা পাতা ছিল সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে, কারণ কুণাল ঘোষ সাংবাদিক বৈঠক করে জানিয়েছিলেন 7টার সময় তিনি চা খেতে যাবেন। দুদিন আগে যার বিরুদ্ধে সরব হয়েছিলেন গেছিলেন কুণাল বাবু, কি বলেছেন শোনাই একবার। সুদীপদা একজন সিনিয়র নেতা, যাতে যে বিষয়গুলো হচ্ছিল সে নিয়ে একটু কথা হয়েছে এবং সুদীপদার ফোন পেয়ে ভালো লেগেছে। ও সুদীপদা সন্ধ্যাবেলা একটু চা খাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। কিছু কিছু বিষয় আছে, সেগুলো যদি পার্টিটা ঐক্যবদ্ধ, সেখানে যদি কোনো যেসব কিছু ইস্যুর বিষয় আছে তো সেটা খোলাখুলি সুদীপদার সঙ্গে কথা বলে। সুদীপদার সঙ্গে নানা বিষয় আলোচনা হয়, নানা বিষয়ে রসিকতা হয়, নানা বিষয়ে সিরিয়াস আলোচনা হয়। না না, আমি সিনিয়র লিডার, আমরা হাজারো একজন সিনিয়র লিডার তিনি ডেকেছেন এবং তো খুবই ভালো। সম্ভব হলে আমি মানে এই দুদিন আগে কুণাল ঘোষ কি বলেছিলেন পাশাপাশি সেই বক্তব্যটাও দেখাতাম, যাই হোক দেখানো সম্ভব হয়নি। কুণাল বাবু তো পৌঁছে গেলেন, কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আরও একজন তো বোমা দেখেছিলেন। সুদীপ বন্দ্যোপাধ্যায় কয়েক বছর আগে তার বিরুদ্ধে তোপ দেখেছিলেন, সেই তাপস রায় দল ছেড়ে চলে গেছেন। আমরা প্রশ্ন করেছিলাম যে আপনি তো চায়ের আমন্ত্রণ কুণাল বাবুকে পাঠিয়েছিলেন, তাপস বাবুকে পাঠাবেন না? সুদীপ বন্দ্যোপাধ্যায় কি বলেছে শুনুন। উনি বলেছেন চা খেতে আসছেন, আজকে আপনি আমন্ত্রণ জানিয়েছেন। দলের দুজন সহকর্মী একসঙ্গে চা খাবে, তাতে অন্যায় কি? মান অভিমান আমরা দেখতে পাচ্ছিলাম সোশ্যাল সাইটে। আমার কোনো মান অভিমান নেই। তাপসদা দল ছাড়লেন এবং যে ভাষা নিয়ে দল ছাড়ছেন আপনার বিরুদ্ধে বারবার সরাসরি অভিযোগ করছেন, আপনার নাম করে অভিযোগ করছেন, কি বলবেন? আমি এসব নিয়ে গত 4 দিনই কোনো কমেন্টস করিনি, আজকে একই জবাব, নো কমেন্টস। এই যে আপনাকে বলছেন নাকি আপনি ইডি পাঠিয়েছেন, একটা কথা সরাসরি বলছেন, আপনি তো কুণাল বাবুকে ডাকলেন, তাপস বাবুকে ডাকবেন একবার? নো কমেন্টস। না, সুদীপ বন্দ্যোপাধ্যায় কোনো উত্তর দেননি। যখন আমরা প্রশ্ন করেছিলাম আপনি চা খাওয়ার জন্য তো কুণাল বাবুকে ডেকেছিলেন, তাপস বাবুকে ডাকবেন কি না আসুন আলোচনায়। রাজস্বী লাইরি বিজেপি তরফ থেকে রয়েছেন আমাদের সঙ্গে, রাজস্বীর কাছে যাই। রাজস্বী, রাজ্য শাসক দল তাদের মধ্যে কাদা ছোড়াছুড়ি চলছে, সব ঠিক আছে, তা নিয়ে আপনারা বিরোধী, আপনারা আলোচনা করবেন, সমালোচনা করবেন, কিন্তু আপনারা কি খুব ভালো জায়গায় আছেন? আমি একটু জাস্ট দুটো উদাহরণ দিই। 19-এর আগে অন্য দল থেকে আপনাদের দলে যারা এসেছিলেন সাফল্য অনেকে পেয়েছেন, সংখ্যাটা বেশি, কিন্তু 21-এর আগে যারা এসেছিলেন তারা কিন্তু সফল হননি, ব্যর্থ হয়েছেন। কেউ কেউ আছেন, কেউ কেউ চলে গেছেন পুরনো দলে। আমরা তো আর কাউকে ঘাড় ধরে আসতে বলিনি, তারা নিজের অ্যাপ্লাই করে চেয়েছেন আসতে, তারা এসেছে। আমরা 2 থেকে 303 হয়েছি নিজ ক্ষমতায়, নিজ গুণে। একটা আদর্শ ভিত্তিক দল, তাদের একটা পরিষ্কার আদর্শ আছে। ভারতবর্ষে 2-3টেই দল আছে যাদের মধ্যে একটা আদর্শগত ভিত্তি থাকে। আমরা সেটা নিয়ে লড়ছি এবং আগামী দিনে আমরা আপ কি বার 400 পার, মুড অফ দ্য নেশন বলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 15ই আগস্ট 2024 আরেকবার লালকেল্লায় ভাষণ দেবেন, একবারে কালের লিখন পরিষ্কার। এবার তাদের তৃণমূলের দুধেল গাইদের মধ্যে গোয়াল ঘরে কি গন্ডগোল হচ্ছে তাই না, আমাদের মাথা ব্যথা নেই তো। তারা করুক। একটা পরিবারবাদ দল, দেখুন একটা পরিবারবাদ দল সবসময় একটা পারিবারিক কেন্দ্র হয়, তারা পরিবারটাকেই দল ভাবে।
আর যেটা পরিবারবাদ দল নয়, যেটা কার্যকর্তা ভিত্তিক একটা রাজনৈতিক দল, যাদের একটা আদর্শ আছে, একটা কর্মসূচি থাকে, তাদের কিন্তু গোটা দলটাই একটা পরিবার। সেখানে কোথায় কি ঘটি বাটিতে কি আওয়াজ হলো, যেমন একটা যৌথ পরিবারে হয়, বাঙালি এখন যৌথ পরিবার আর নেই, কিন্তু আমরাও তো যৌথ পরিবারে মানুষ হয়েছি, সেটা আমরা দেখেছি। বিষ্ণুপ্রসাদ শর্মার মতন কালসাগের বিধায়করা তারা কাটানন, তারা তো বলছেন যে ভূমিপুত্র প্রার্থী না হলে নির্দলে দাঁড়িয়ে পড়বেন। প্রার্থী কে হবে, কোথায় হবে, বিজেপির পার্লামেন্টারি কমিটি আছে। আবার করে বলছি, একটা রাজনৈতিক দল যেটা কার্যকর্তা ভিত্তিক রাজনৈতিক দল, তার একটা পার্লামেন্টারি বোর্ড আছে, পার্লামেন্টারি কমিটি আছে, তারা ঠিক করবে কে কোথায় ক্যান্ডিডেট হবে, কোথায় হবে না। বহু মানুষ মিলে আলোচনা করে, ব্যক্তিকেন্দ্রিক রাজনৈতিক দল নয়। ও তুমি রাজাল ভালো করছো, ওকে দাঁড় করে দাও ওখানে, তারপরে আর কেউ কোনো কথা নয়। কেউ বলতে পারবেন না যে আমাদের দলে কে কোথায় প্রার্থী হবেন, কে প্রার্থী হবেন না। মানে বলছেন বিষ্ণুপ্রসাদ শর্মার মতন এরা ফ্যাক্টর হবেন না কেউ। ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা ভিত্তিক দল, পার্লামেন্টারি বোর্ড ঠিক করবে, কোনো এখানে ব্যাপার না। কথা হচ্ছে যে ব্রেকে যাওয়ার আগে একদম 15-20 সেকেন্ড বলেছিলাম যদি একটু বলবার সুযোগ দেয়। অবশ্যই। এক নাম্বার কথা হচ্ছে যে দেখুন, ভোটের এখনো বিজ্ঞপ্তি জারি হয়নি, কিন্তু যে ভোটটা যে এসছে সেটা কার্যত বোঝা যাচ্ছে কিভাবে। আপনি যদি 2019 আর 2021-এর দিকে তাকান, সেই পুরনো মদ নতুন বোতল যেমন বলা হয়, ঠিক তেমনভাবেই চলছে। এই যে তাপস রায় দলের ওপর বিশাল গোসা করে দল ছেড়ে দিলেন, বিধায়ক পদ ছেড়ে দিলেন, আপনি যদি 2019 আর 2021-এর দিকে তাকান, আপনাকে আমি 3-4টে উদাহরণ দিচ্ছি। এক, রাজীব ব্যানার্জি মমতা ব্যানার্জির ছবি হাতে নিয়ে কাঁদতে কাঁদতে বিধানসভা থেকে বেরিয়ে চলে আসছেন, তৃণমূল কংগ্রেস ছেড়ে দিয়ে পরে বিজেপির প্রার্থী হলেন। মমতা ব্যানার্জি বললেন রাজীব ব্যানার্জি দুর্নীতি করেছে, রাজীব ব্যানার্জি বললেন এই দুর্নীতির মূল মাথা মমতা ব্যানার্জি। এখন রাজীব ব্যানার্জি তৃণমূল সহায়ক পদ, এখন বিজেপি ঘুরে রাজীব ব্যানার্জি তৃণমূলেই বসে গেছে। 2 নাম্বার হচ্ছে সব্যসাচী দত্ত, তিনি 2021 সালের নির্বাচনের আগে ঠিক একই রকম কায়দায় তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে গিয়ে প্রার্থী হলেন, তারপর বিজেপির টিকিটে লড়াই করলেন, তারপর সেখান থেকে হারলেন, আবার তৃণমূলে চলে এসে এখন বরানগরের এই অঞ্চলের যে পৌরসভা রয়েছে সেই পৌরসভার মাথায় বসেছে। এক্স্যাক্টলি। আমি 3 নম্বর উদাহরণ দিচ্ছি, গোটা ভারতবর্ষে এরকম উদাহরণ কোথায় আছে আমার জানা নেই। 2021 সালের নির্বাচনে বালিগঞ্জ কেন্দ্র থেকে টালিগঞ্জ কেন্দ্র থেকে অরূপ বিশ্বাস এবং বাবুল সুপ্রিয় দুজনে সামনাসামনি লড়াই করলেন। 6 মাসের মধ্যে বাবুল সুপ্রিয় সেই সময় মোদী মন্ত্রিসভার মন্ত্রী, আর অন্যদিকে অরূপ বিশ্বাস দিদি মন্ত্রিসভার মন্ত্রী। 6 মাসের মধ্যে বাবুল সুপ্রিয় আর অরূপ বিশ্বাস দুজনেই ঘটনাক্রমে দিদি মন্ত্রিসভার মন্ত্রী হয়ে গেলেন। আপনি কুণাল ঘোষকে দেখাচ্ছিলেন, এই কুণাল ঘোষ হেন কোনো কথা নেই যা মমতা ব্যানার্জির বিরুদ্ধে বলেননি। ফলত নির্বাচন আসলে এই যে দল পরিবর্তন, তৃণমূল ছেড়ে বিজেপিতে যাও বা বিজেপি থেকে চলে আসো। আমি শেষ একটা খালি কথা বলে দিই, আমি বলছি আপনি দেখালেন যে কুণাল ঘোষ সম্ভবত চা পান করে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে বেরোচ্ছেন, তখন ঢুকছে। আমি আপনাকে আমার মনে পড়ে গেল, দুজন জেল খাটা আসামি, একজন সারদার আর একজন রোজ ভ্যালি, সন্ধ্যেবেলা বসে তারা চা পান করবেন, তাদের মধ্যে কি আলোচনা করবেন, তাতে রাজ্যের ভালো মন্দ কিছু লুকিয়ে থাকতে পারে না, তাতে নিজের ভালো মন্দ লুকিয়ে থাকতে পারে। আজ থেকে 2 দিন আগে যাকে বললেন উত্তর কলকাতা সবচাইতে বড় শেখ শাহজাহান, তার বাড়িতে আজকে 4 বিস্কুট খেতে চলে গেছে। দল না চোরের দল। তবে সায়ন যে কথা বলছিল বাবুল সুপ্রিয়র কথা, কিছুদিন আগে একটা মিম দেখছিলাম সোশ্যাল মিডিয়া, এখন তো আমরা সাংবাদিক, সোশ্যাল মিডিয়া অনেক খবরাখবর আসে, নজর রাখতে হয়, সেখানে একজন লিখেছেন সোশ্যাল মিডিয়ায় যে বাবুল সুপ্রিয় বোধহয় পৃথিবীর একমাত্র গায়ক যে নিজের গাওয়া একটি গান শুনলে, একটি নির্দিষ্ট গান শুনলে এখন রেগে যান। শুভময়দা হাত তুলেছেন। আমি আসলে সায়নের বক্তব্য একেবারেই যুক্তিযুক্ত এবং যতগুলো উদাহরণই দিয়েছেন সবকটি উদাহরণ সঠিক। রাজনীতিতে তো প্রমাণ হয় না, তবু আমি সায়নকে একবার ভাবতে বলবো যে এক্সেপশন প্রুভস দ্য রুল। তাপসবাবুর ক্ষেত্রে কিন্তু বোধহয় এই এক্সেপশনটা ঘটতে চলেছে, অর্থাৎ আমি অপেক্ষায় আছি যে তৃণমূলের থেকে তাপসবাবুর বিরুদ্ধে কোনো দুর্নীতি সংক্রান্ত বা ভুল কাজ করা সংক্রান্ত মতামত, নিশ্চয়ই একটা দলে থাকতে হলে সেখানে সব কিছু খুব সৎভাবে হয় এমনটা নয়, কিন্তু ব্যক্তি রাজনীতির ক্ষেত্রে তাপসবাবু মোটামুটি যে মানটা ঠিক করেছিলেন পশ্চিমবঙ্গে, যেখানে সর্বত্র দুর্নীতির প্রশ্ন, সেখানে কিন্তু আমরা সত্যি একদম অপেক্ষায় আছি যে তাপসবাবু তৃণমূল ছেড়েছেন, তিনি যদি অন্য রাজনৈতিক দলে যোগ দেন, সেখানে তৃণমূল থেকে বিজেপিতে যাওয়ার যে ওয়াশিং মেশিন বা বিভিন্ন ধরনের তত্ত্ব, সেই তত্ত্বের প্রচুর প্রমাণ আছে। একেবারে সায়ন ঠিক কথা বলেছেন,
কিন্তু আমরা স্বপ্ন দেখি পশ্চিমবঙ্গের রাজনীতিতে তাপস রায় একটা অন্য উদাহরণ হয়ে থাকুক। আমরা আশা করি আগামীতে আমরা সেটাই দেখতে পাবো, আর যদি না দেখতে পাই তাহলে অবশ্যই হতাশ হওয়া ছাড়া গতি নেই। তখন সায়নকে বলতে হবে সবটাই মিলে গেল। রাজশ্রী, সায়ন দুজনে হাত তুলেছে, যাবো। তবে সৌরভদার কাছে একটু যাই। সৌরভদা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন। সৌরভদা, একটা গানের লাইন, যে গানটা বিভিন্ন সময় তৃণমূল কংগ্রেস প্রচারে নিয়ে আসে, আমি জানি না এই লিরিক্সগুলো তৃণমূল কংগ্রেস এখন ব্যবহার করতে চাইবে কিনা। খেলা হবে গান, মুকুল শোভন সব্যসাচী, বিজেপি আজ আস্তরাচি, এই লিরিক্সগুলো কি তৃণমূল কংগ্রেস এখন ব্যবহার করে? দেখো, রাজনীতি দল পরিবর্তনের সঙ্গে সঙ্গে গানও পরিবর্তন হয়, মানুষের মনও পরিবর্তন হয়। তবে 2021 সালে আমরা যে চিত্রটা দেখেছিলাম, মানে গানের লিরিক্স পাল্টে গেছে। আমি বলছি 2021 সালে যে চিত্রটা আমরা দেখেছিলাম, 2021-এর চিত্রটা কিন্তু অনেক পরিবর্তনশীল। মানে এখন আবার সেই একই জিনিস আমরা দেখতে পাচ্ছি যে গেল একটা রগ উঠেছে, আপকে বার 200 পার, দাঁড়িয়ে গেল 70-এ। তো সেখানে দাঁড়িয়ে আমাদের দলের কিন্তু মুখ একটাই, মমতা বন্দ্যোপাধ্যায়। একটি জিনিস ভাবতে হবে, আমাদের দলে যেই ভোটে দাঁড়াক, যেই লড়াই করুক, তাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ, মমতা বন্দ্যোপাধ্যায়ের না, আমি এরকম অন্তত 1 ডজন উদাহরণ দিতে পারি বিভিন্ন রাজনৈতিক দলের ক্ষেত্রে। তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে 1/2 ডজন উদাহরণ দিতে পারি যারা দল থেকে বেরিয়ে গিয়ে দলের বিরুদ্ধে দাঁড়িয়ে জিতেছে। না, সে তো আছে। ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং, তার ছেলে পবন সিং, একাধিক রয়েছেন। আমি মুকুল রায় কর্পোরেশন, একাধিক রয়েছেন। আমি একটা কথা বলতে চাই যে দলের একজন মানে শৃঙ্খলাবদ্ধ কর্মী হিসাবে আমি এটুকুনি বলতে পারি, দলে থেকে আমরা অনেক কিছু বলতে পারি। একটা বাড়িতে থাকলে বাসন ঠোকাঠুকি হয়, আমি আমার বাবার বিরুদ্ধে বা দাদার বিরুদ্ধে রাগের চোটে অনেক কথা বলতে পারি, কিন্তু আলটিমেট রাতের বেলায় আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করবো, এক পাতে খাবো, এটাই স্বাভাবিক। তৃণমূল কংগ্রেসে আমি মনে করি যে আমার যদি কোনো মনোমালিন্য থাকে বা কিছু থাকে বলা হচ্ছে, সমীর বাবু মিটেও যাচ্ছে, সবই মমতা বন্দ্যোপাধ্যায়, আর কিছুই আমাদের কাছে। সমীর বাবু, একটা বিজ্ঞাপনের জনপ্রিয় ট্যাগলাইন আছে, বলনে সে সব কুছ হোতা হ্যায়। বিজ্ঞাপন কার বিজ্ঞাপন সেটা তো বলতে পারি না, অনেক এরকম ভাবে। কিন্তু এখানে দেখলাম মদন মিত্র যে বক্তব্যটা আমরা দেখিয়েছিলাম, যে মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারবেন 5 বছরে 5 মিনিট সময় দিয়েছেন কিনা। মানে কোথাও কি বলার জায়গা নেই বলে তৃণমূল কংগ্রেসের নেতারা প্রকাশ্যে এইরকম বলছেন, বা বলেন রাজনৈতিক দলের নেতারা এইরকম প্রকাশ্যে? শুধু সেটা কারণ নয়, সেটা কারণ হলো তো 5 বছরের মধ্যে যে কোনো সময় এই কথাটা উঠতে পারত। হয়তো তারা অপেক্ষাও করে যে কখন ক্ষমতার ফলটা ভোগ করা যাবে, এবং আমি এটা বললে কতটুকু ক্ষমতাসীন থাকতে পারবো আর না বললে কতটা পারবো, সেসব হিসেব এদের কাছে খুব ভালো কাজ করে। তার ভিত্তিতে এরা চলেন। এখানে কোনো অন্য নীতি, আদর্শ, নৈতিকতা ইত্যাদি খুব একটা জায়গা নেই। এবং এটা খুবই দুঃখজনক যে ভারতীয় গণতান্ত্রিক ব্যবস্থা চলতে চলতে এমন জায়গায় গেছে যে এখন ভালো লোকেরা মনে করছে রাজনীতিটা ভালো লোকেদের জায়গা নয়, ফলে রাজনীতিটাতে ক্রমশ খারাপ লোকেরাই দখল করে নিচ্ছেন। এই জায়গাটার পরিবর্তনের জন্যই আমরা লড়াইয়ে আছি, এবং আমি বিশ্বাস করি যে আজকের এই ক্ষমতামুখী রাজনীতি এর পরিবর্তন হবে, এবং সাধারণ মানুষ যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তার মুখে পড়ে মানুষ একটা সময় পর্যন্ত চুপ থাকছেন। এ নেতা ও নেতা এদিকে গড়াচ্ছে, সেদিকে গড়াচ্ছে, এই নিয়ে খুব বেশি কিছু সামনাসামনি বলছেন না। কিন্তু আলটিমেটলি আমরা দেখেছি আমাদের দেশের গণতন্ত্রের এটা একটা অন্যতম ভালো দিক, যে সাধারণ এই মানুষই একটা সময় এসে একটা সরকারের পরিবর্তন করে দেয়। যে শাসক দলকে তারা হাত ধরে নিয়ে আসে তাদেরকেই আবার হাত ধরে নামিয়ে দেয়। এরকম ঘটনা আজকের দিনের রাজনীতিতে আজকের মতন করে ঘটছে, অতীতের মতন হয়েছে, আজকের মতন করে, আজকের দিনে আজকের মতন করে নোট করলাম যে আজকের রাজনীতিতে আজকের মতন করে ঘটছে। রাজশ্রী, দেখুন, আমার বক্তব্য একটাই, শুভজিৎদা, রাজনীতিতে বহু মানুষ দলবদল করেছেন এবং সব দলেই কেউ না কেউ কখনো না কখনো দলবদল করেছেন। এটাকে নিয়ে বিশেষ গলাবাজি করার বোধহয় জায়গাটা কারুরই নেই। আজকে দাঁড়িয়ে যখন বিজেপির ওয়াশিং মেশিন শব্দগুলো বারবার করে ব্যবহার করা হয় শুধু বিজেপির তৃণমূল থেকে যারা এসেছে বলে, আমি জানি না এখানে সমীরবাবু আছেন, এখানে সমীরবাবুরাও দল ছেড়েছিলেন, এবং সমীরবাবুদের সিপিএমের লোকেদেরই বক্তব্য যে 2021 সালের মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুর উপনির্বাচনে সমীরবাবুরাই মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন ভোট দেওয়া উচিত সেটা নিয়ে প্রচার করেছিলেন। আমার খুব মনে পড়ছে সুভাষ চক্রবর্তীর লাস্ট ইন্টারভিউটা, আমি চ্যানেলের নামটা নিচ্ছি না, প্রত্যেকে জানেন, সোশ্যাল মিডিয়া ইউটিউব খুললেই বেরিয়ে যাবে, এবং সুভাষ চক্রবর্তী কী কথা বলেছিলেন সেখানে, বোধহয় তার দল পরিবর্তন করার মতন জায়গায় স্থান ছিল না বলে হয়তো করেননি,
কিছু বাকি রাখেন। ওই রকম একজন জননেতা দল পরিবর্তনের স্থান ছিল। আমি বলছি, আমি শেষ করে দিই, বলার জায়গায় ওইটুকু বাদে বাকিটুকু উনি সব বলে দিয়েছিলেন। আমি বলতে চাই যে হ্যাঁ, রেজ্জাক মোল্লার কথাটা কেউ বলছে না, বুদ্ধদেব ভট্টাচার্যকে বলেছিলেন হেলে ধরতে পারে না, কেউটে ধরতে গেছে। নির্বাচনের রেজাল্ট আউট হচ্ছে, তারিখটা যদি ভুল না করি 2011 সালে, এবং সম্ভবত 2রা মে, ঘড়ির কাঁটা 5টা। আমি আসবো এর কথা, আর একটা লাইন শুধু বলে দিই, সেটা হচ্ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কথা। একজন তাত্ত্বিক কমিউনিস্ট পার্টির নেতা, চরম তাত্ত্বিক, কোনো অন্য কোথার থেকে আসেননি, অসাধারণ বাঙনি, তার দলবদল, তার তো কোনো দুর্নীতি ছিল কি? তার দলবদল করার প্রয়োজনীয়তা। দেখুন, প্রথম কথা হচ্ছে, আপনার এই শোয়ের শুরুতে বললাম যে পশ্চিমবাংলায় দল বদলের এই রাজনীতি তৃণমূল কংগ্রেসের হাত ধরে এসছে এবং বিজেপি সেটাকে অনেক দূর অবধি নিয়ে গেছে। এটা আমাদের প্রথম কথা। দ্বিতীয় কথা 2011 সালের আগে এই পশ্চিমবাংলায় ক্ষমতাসীন দলের হাত ধরবার জন্য কোনো রাজনৈতিক দলই এভাবে খুব বিশেষ রাজনীতির দল পরিবর্তন করেছে বলে মনে পড়ে না। দল মতাদর্শের কারণে নতুন করে তৈরি করা, নতুন দলে যাওয়া, নতুন দল গঠন করা, এটা আলাদা বিষয়। কিন্তু দলের 3 নাম্বার কথা, বামপন্থী নেতারা বিভিন্ন মতামত রেখেছেন প্রকাশ্যে, জানিয়ে চর্চা হয়েছে। 3 নাম্বার কথা হচ্ছে বিনয় বাবুর একটা কথা, আপনি আমাকে প্রশ্ন করছেন কিন্তু আপনি আর সময় দেবেন না। আমি তোমাকেই বলতে দেব, তুমি যে কথা বলছো দল বদল ঠিক আছে, সেটা না হয় আমরা আলোচনার মধ্যে ঘুরিয়ে ফিরে নিয়েছি, কিন্তু এটাও তো ঠিক যে দলে থেকেও সিপিএম এর বিভিন্ন নেতারা বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করেছেন। বিনয় বাবু বর্ধমানের একটি সভায় 90 দশকে মন্তব্য করেছিলেন যে পার্টিটা কন্ট্রাক্টরে ভরে গেল, ঠিকাদারে ভরে গেল। শুনুন, আমি আপনাকে পরিষ্কারভাবে আবার বলছি, সিপিআইএম একমাত্র দল যে দলের পার্টি কংগ্রেস থেকে শুরু করে পার্টি সম্মেলন, পার্টি নিয়ে খোলাখুলি আলোচনা করবার জায়গা থাকে এবং সেই রিপোর্ট আমরা প্রকাশিত করি। অন্য কোনো রাজনৈতিক দল এ কাজ করে না, কিন্তু আজকের টপিক তো সেটা নয়। আমি আপনাকে বলছি, আজ থেকে 1 মাস আগে তৃণমূল কংগ্রেসের বিধায়ক তাপস রায়ের বাড়িতে ইডি গেছিলেন। ইডি যাওয়ার 1 মাসের মধ্যে তাপস রায় যখন তৃণমূল ছেড়ে দিচ্ছেন, আজকে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা এবং বিজেপির মুখ্য নেতা কার্যত এ বাংলার বুকে শুভেন্দু অধিকারী, তিনি বলছেন তাপস রায় যখন চোরেদের সঙ্গ ছাড়ছেন, আমি তার এই স্টেপকে স্বাগত জানাচ্ছি। তাহলে 1 মাস আগে তার বাড়িতে যখন ইডি গেছিল, তাহলে সেই ইডির অভিযানকে আপনি তাহলে কিভাবে দেখবেন? প্রশ্নের উত্তর দিতে হবে। প্লিজ, আমি বলছি যে এই যে কুণাল ঘোষ, তাপস রায়কে নিয়ে এত আলোচনা হচ্ছে, আমি একটা অন্য রকমের কথা আপনার শোয়ের মাধ্যমে বাংলার মানুষকে বলছি। এই মুহূর্তে দাঁড়িয়ে কাকুর গলার কণ্ঠস্বরের নমুনা গেছে, কিন্তু ভাইপো আজ অব্দি গ্যারেজ হয়নি অন্য কোনো এক কারণে। আমি আপনাকে বলছি, এই ভাইপো সরাসরি প্রশ্ন, আজকে তাপস রায়ের গলাতেও যে একরাশ অভিমান, সত্যি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে আমরা অনুব্রত মণ্ডলের কথা শুনেছি, আমরা শাহজাহানের কথা শুনেছি, কিন্তু কেন তাপস রায়ের মতো নেতাদের কথা আমরা শুনিনি? তাপস রায় যে প্রশ্ন তুলেছেন, আমরাও প্রশ্ন তুলছি। দেখুন, তাপস রায়ের বাড়িতে ইডি হানার পরে আমাদের দলের সমস্ত কর্মীরা, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে দলের মুখপাত্র থেকে শুরু করে সবাই ঝাঁপিয়ে কিন্তু প্রতিবাদ করেছে। এখন প্রত্যেকটা বিষয় যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কথা বলতে হয়, এটা তো অসম্ভব ব্যাপার। দল পরিবার অনেক বড়। এখন যদি বিজেপির লোকরা বলে মোদি আমার সঙ্গে কথা বলেনি, মোদি আমার সঙ্গে কথা বলে, তাপস রায়ের বাড়িতে যেদিনকে ইডি হামলা হয়, সেখানে আমার তোমরা করেছিলে ইডি হানা, ইডির হানা, ঠিক আছে, ইটস ওকে, বুঝতে পেরেছেন, এটাই যথেষ্ট। ইডির হানা যেদিনকে হয়, সেদিনকে দাঁড়িয়ে আমাদের দলের প্রধান মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য প্রেস কনফারেন্স করে কি কথা বলেছিলেন সেটা একবার চালিয়ে দিই। অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রত্যেককে, অসংখ্য ধন্যবাদ। খবর আরো আছে।